তো আমরা এতক্ষণ ধরে দেখছি হচ্ছে তোমার ক বিভাগ এবং ঘ বিভাগ পরিসংখ্যান নিয়ে, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে আমাদের গ বিভাগে, মানে খ বিভাগ, হ্যাঁ, জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে তোমাদের অধ্যায় আছে হচ্ছে দুইটা। কয়টা অধ্যায় আছে? দুইটা। তো এই দুইটা অধ্যায়ের মধ্যে তোমার জ্যামিতি অধ্যায় আছে দুইটা। একটা হচ্ছে তোমার অধ্যায় 7, এরপরে একটা হচ্ছে কি 8। তো এটা হচ্ছে তোমার সম্পাদ্য, আর এটা হচ্ছে তোমার উপপাদ্য, ঠিক আছে। তো তোমার সম্পাদ্য থেকে একটা আসবে কোশ্চেন, সম্পাদ্য থেকে একটা আসবে, উপপাদ্য থেকে একটি কোশ্চেন আসবে। এখন তোমার কাছে যদি সম্পাদ্য ভালো লাগে, হ্যাঁ, যদি সম্পাদ্য ভালো লাগে তুমি সম্পাদ্য আনসার করবা, আর যদি তোমার কাছে উপপাদ্য ভালো লাগে তুমি উপপাদ্য আনসার করবা। কথা হচ্ছে তুমি আগে থেকে কোনটা ভালো করে পড়ছো ওইটার উপর ডিপেন্ড করতেছে তুমি কোনটা আনসার করবা, ঠিক আছে। আর যদি দুইটাই ভালো করে পড়ে থাকো তাহলে ডিপেন্ড করতেছে তোমার কোনটা কমন আসছে, বা তুমি কোনটা পরীক্ষার ওই মুহূর্তে তোমার কোনটা তুমি সবচেয়ে ভালো পারো ওইটাই আনসার করবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে ধরো বৃত্ত, হ্যাঁ, বৃত্ত নিয়ে বৃত্তের কোন কোন প্রশ্নগুলো তুমি একটু দেখবা ভালো করে, কোনটা কেমন ইম্পর্টেন্ট, হ্যাঁ, তো এগুলো একটু আলোচনা করবো ইনশাল্লাহ। আর যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু এক্সপ্লেন করে দিব। তো এখন আমরা যদি বৃত্তে যাই, বৃত্ত হচ্ছে আমাদের 152 পৃষ্ঠা, ঠিক আছে। পৃষ্ঠায় যাই, 152 পৃষ্ঠা হচ্ছে। হ্যাঁ, তো আমরা চলে আসলাম বৃত্ত। তো বৃত্তের মধ্যে আমরা যদি দেখি শুরু থেকে কি কি আছে আমাদের, বৃত্তের এই কনসেপ্টগুলো তো জানো নাকি, যে তোমার বৃত্তে ব্যাস কি, ব্যাসার্ধ কি, তারপরে জ্যা কি, এদেরকু আসলে জানা উচিত আর কি। ধরো যদি একটু দেখাই, ধরো তোমার এখানে ধরো বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র। তো তোমার এটা হচ্ছে তার পরিধি, এটা হচ্ছে তার পরিধি, মানে সম্পূর্ণটা হচ্ছে তার পরিধি। তো এক পরিধি থেকে পরিধির যে ডিস্টেন্স, এটা যদি, এটাকে বলা হচ্ছে জ্যা। পরিধি থেকে পরিধি ডিস্টেন্সটাকে কি বলে? জ্যা। ধরো এখানে একটা আমি পরিধির উপর দিলাম, এটা একটা আমাদের সার্কামফারেন্সের উপর কি দিলাম, বিন্দু দিলাম, দেন দুইটাকে যোগ করে দিলাম, এটা একটা ব্যাস। দেন এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, দেন এই দুইটা বিন্দুকে যদি আমি যুক্ত করে দিই একটা সরল রেখা দ্বারা, এটা একটা জ্যা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তাহলে এটাও জ্যা, এটাও জ্যা, এটাও জ্যা, দুটোর মধ্যে পার্থক্য কি? এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটাও জ্যা, এটাও জ্যা। কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে বৃহত্তম জ্যা। এটাকে বলা হচ্ছে কি বৃহত্তম জ্যা। তো বৃহত্তম জ্যাকে আমরা আদর করে এটাকে ডাকি হচ্ছে তোমার ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা ডাকি হচ্ছে কি ব্যাস, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। আর ব্যাসকে অর্ধেক করলে আমরা পাবো হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসকে অর্ধেক করলে আমরা পাবো হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি দেখে আমাদের কি কি পড়বো, আমাদের উপপাদ্য 17 এখানে কি বলছে, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। ওই জ্যায়ের উপরে লম্ব। তোমার প্রত্যেকটা উপপাদ্য সম্পর্কে ভালো আইডিয়া থাকা উচিত, কারণ তোমার এমসিকিউ আসবে এখান থেকে, তারপরে শর্ট কোশ্চেন আসবে। হ্যাঁ, তো তুমি যদি এই কনসেপ্টগুলা, বিশেষ করে উপপাদ্য, যে উপপাদ্যগুলো যদি মুখস্থ না রাখতে পারো, হ্যাঁ, প্রমাণ, সবগুলোর প্রমাণ না শিখলেও বাট তোমার সবগুলোর যে টাইটেলটা ওইটা তোমাকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, কারণ এমসিকিউতে কাজে লাগবে। এখন খেয়াল করো, এখানে আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা বা রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, ওই জ্যায়ের উপর লম্ব, হ্যাঁ। তো ধরো হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের জ্যা, এটার উপর তুমি কি টানছো, লম্ব টানছো। এটা যে একটা লম্ব এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। আরেকটা ইনফরমেশন মাথায় রাখবা, তুমি যখন একটা জ্যায়ের উপরে কেন্দ্র থেকে ঠিক লম্ব আঁকবা, তখন ওই জ্যাটা যে কোণ উৎপন্ন করে এগুলোকে সমান দুই ভাগে ভাগ করে, হ্যাঁ। তো এই কোণ এবং এর কোণ সমান হয়,
খেয়াল করো, তুমি যখন একটা সরলরেখার উপর তুমি লম্ব টানতেছো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আর আরেকটা ইনফরমেশন মাথায় রাখবো, তোমার লম্ব টানার পরে আমাদের এই এএম বাহুটা এবং বিএম বাহুটা সমান হবে, ঠিক আছে? এএম ইজ ইকুয়াল টু কী হবে? বিএম হবে। তার মানে ওই রেখাংশটাকে বা ওই জেটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে এই ও এম লম্বটা, ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো তোমার মাথায় রাখবা আর কি। তো এটার প্রমাণটা পরীক্ষা মাঝে মাঝে আসে, তো এটা একটু দেখে নিবা, বিশেষ করে এটা এসকিউতে আসতে পারে, হ্যাঁ, শর্ট কোশ্চেন এসকিউতে আসতে পারে। তো এটা একটু জাস্ট প্রমাণটা দেখে যাবা আর কি, তাহলে হবে। জাস্ট প্রমাণটা দেখে যাবা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আচ্ছা, তো এখানে একটু উপপাদ্য আছে, যে উপপাদ্যটা আমি মাত্র বলে ফেলছি, হ্যাঁ। ওই উপপাদ্য সতেরো যখন বলছিলাম, তখন বলছিলাম যে আমার একটা বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যায়ের উপর তুমি যখন একটা লম্ব টানবা, হ্যাঁ, তখন ওই জ্যাটা কি হয়? সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, হ্যাঁ। তো ওই উপপাদ্যটা এখানে আলোচনা করা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, ব্যাস হওয়া যাবে না, ব্যাস মানে কি? যেটা কেন্দ্র দিয়ে যায়, তাহলে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে, প্রমাণ করো। হ্যাঁ, তো একটু আগে যে উপপাদ্যটা দেখাচ্ছি ওইটা অথবা এটা যে কোনো একটা তোমার এসকিউতে তুমি পেতে পারো, হ্যাঁ। এসকিউ বলতে আমি বোঝাচ্ছি শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনে তুমি পেতে পারো, অথবা সিকিউর কতে তোমার আসতে পারে। তো এসকিউ যে কথা, সিকিউর ক একই কথা, যেহেতু একই মার্কস। তোমার এসকিউর প্রস্তুতি যদি নাও, তোমার ক হয়ে যাবে, তুমি ক এর প্রস্তুতি নিলে এসকিউ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই দুইটা সেম, একটা বুঝলাম, আশা বাকিটাও বুঝবা। তো এটা দেখে নিবা, ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি, বৃত্তের সকল জ্যা বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী। এখন খেয়াল করো, এখানে কি বলছে? বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী। জ্যা মানে কি? ধরো সকল সমান জ্যা, তার মানে কি? জ্যাগুলোকে সমান হইতে হবে। ধরো তুমি একটা জ্যা দিছো এখানে, আর একটা জ্যা দিছো এখানে, তাহলে এই জ্যাগুলো কি সমান হয়েছে? সমান হয় না, তখন কিন্তু এই উপপাদ্যটা প্রযোজ্য হবে না, তার মানে তোমাকে অবশ্যই কি হইতে হবে? এই সিডি এবং এই এবি অবশ্যই সমান হইতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম ক্রাইটেরিয়া, হ্যাঁ, এই উপপাদ্যর ক্ষেত্রে। যদি সমান হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, মানে এই ও থেকে এফ, মানে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে যে দূরত্ব এবং এখান থেকে এই রেখার যে দূরত্ব, এই দুইটা কি হবে? অলওয়েজ সমান হবে। তার মানে এখানে তোমাকে প্রমাণ করতে বলতেছে যে ও এফ ইজিক্যাল টু ও ই, ও এফ ইজিক্যাল টু কি? ও ই, হচ্ছে কিনা? ও এফ ইজিক্যাল টু ও ই। তো এগুলোর প্রমাণটা কিভাবে? এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি টেনেসটা দিয়ে রাখতেছি, হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে। তো খেয়াল করো, তো এটা কিভাবে প্রমাণ করবো? এখানে খেয়াল করো, তুমি যদি দেখো এখানে আমাদের ত্রিভুজ কয়টা? দুইটা, একটা হচ্ছে সি ও এফ, এটা একটা ত্রিভুজ। এরপরে আমরা যদি দেখি ও এ এবং ই, এটা একটা ত্রিভুজ। এখন খেয়াল করো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা সমান না। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আমরা যেহেতু আঁকার সময় কি বলছি? আমাদেরকে বলেই দিছে যে এ বি ইজ ইকাল টু সিডি, কি? সিডি। তাহলে এ বি এবং সিডি যদি সমান হয়, একটু আগে আমরা আরেকটু উপপাদ্য পড়ে আসছি যে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর তুমি যখন লম্ব দিবা, তখন ওই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। তার মানে কি আমরা এটা বলতে পারি না এখানে সিএফ এবং এফডি বা ডিএফ এই দুটো হবে কি সমান? বলতে পারি কি না? পারি। সেমভাবে কি আমরা এটা বলতে পারি না যে এই এবং বি এই দুইটা সমান? কারণ কি? কেন্দ্র থেকে যেহেতু তুমি তাদের উপর লম্ব টানছো, সমান। তো দেখো এই দুইটা যেহেতু সমান, আবার এই বাহু দুইটা তোমার এ বি এবং সিডিও সমান, হ্যাঁ, তাহলে কি আমি এটা লিখতে পারি না এই সমান সিএফ? পারি কি না? হ্যাঁ, এই সমান সিএফ কি লিখতে পারি? পারি, ঠিক আছে। যেহেতু এ বি এবং সিডি সমান, আবার তোমার সিএফ এবং এফডি সমান, এবং এই এবং বিই সমান, সুতরাং আমি এখানে এই এবং কি সিএফ লিখতে পারি। বুঝছো কিনা? হ্যাঁ। তো যেহেতু আমরা একটি ত্রিভুজের একটি বাহু এবং এই বাহু যেটা সমান,
এরপরে এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু এই দুটো সমান, তাহলে অটো কি হয়ে যাবে, আমাদের অপর বাহুটা সমান হয়ে যাবে, অটো অপর বাহুটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এখন প্রমাণটা যদি দেখি, খেয়াল করো, প্রমাণটা যদি দেখি আমরা এখানে ধাপ অনেকেই বলছে, জাস্ট এটা যদি খেয়াল করো, তো এখানে বলছে যে যে কথাটা আমি বললাম এতক্ষণ ধরে, হ্যাঁ, এই কথাটা এখানে বলছে যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে এই এই যে সাইড নোটগুলো এগুলো অবশ্যই লিখতে হবে। তো লিখতে হলে তোমাকে অবশ্যই এগুলো মুখস্থ থাকতে হবে, হ্যাঁ, এগুলো মুখস্থ থাকতে হবে। তো এগুলা আমি যে কথাগুলো মুখে বললাম যে এ ই হচ্ছে কি হাফ এ বি সমান, এরপরে সি এফ হচ্ছে কি হাফ সি ডি। হ্যাঁ, তো এখান থেকে আমরা লিখতে পারতেছি হচ্ছে কি এ বি এবং সিডি, মানে এই এ বি বাহু এবং এই সিডি বাহু দুটো সমান, কারণ এটা আমাদের কোশ্চেনেই বলা ছিল যে সমান হইতে হবে। হ্যাঁ, এরপরে তাহলে এ বি এবং সিডি যদি সমান হয় তাহলে আমরা এ ই এবং সি এফও সমান লিখতে পারবো। কেমনে লিখতে পারবো অলরেডি এক্সপ্লেন করছি। এরপরে খেয়াল করো, আমাদের যে ত্রিভুজ নিয়ে আলোচনা করছি একটু আগে, যে এই ও এফ সি এটা একটা ত্রিভুজ, ও এ ই এটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সমকোণ, কারণ কি যেহেতু লম্বটাংশ এই কোণটা এবং এই কোণটা, এই দুটি কোণ কি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এগুলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও এ এবং ও সি সমান, হ্যাঁ। অতিভুজ ও এ এবং ও সি কেন সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এই সাইড নোটগুলো অবশ্যই লিখতে হবে, সাইড নোটগুলো অবশ্যই লিখতে হবে। এরপরে ধাপ 2 থেকে আমরা পাইছি হচ্ছে কি এ ই এবং সি এফ সমান, হ্যাঁ। তো এখান থেকে আমাদের একটা উপপাদ্য আসতেছে, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজের যদি অতিভুজ এবং একটি বাহু যদি সমান হয় এটাকে বলা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা, মানে ওই ত্রিভুজ দুটো কি হবে, সমান হবে। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে সর্বসমতা প্রমাণ করছি আমরা, যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম, সুতরাং তার যে 3 নম্বর যে বাহুটা ওই বাহুটা অলওয়েজ কি হবে, সমান হবে। জাস্ট মানে বেসিক নলেজ দিয়ে তুমি এটা সলভ করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো। আমি একটা এক্সপ্লেন করে দিছি যাতে তুমি বাকিগুলো বুঝতে পারো আর কি। হ্যাঁ, আশা করি তুমি ধরতে পারছো। এরপর আসো ওই এখন যে উপপাদ্যটা সলভ করছি ওইটার সাথে হুবহু একই, হ্যাঁ, জাস্ট একটু ভিন্ন। কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। খেয়াল করো, একটু আগে বলছে যে সমান জ্যায়ের উপর, এটা একটা সমান জ্যা, এটা একটা সমান জ্যা, মানে এ বি আর সিডি যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের যে ডিস্টেন্স এই দুইটা সমান হবে, হ্যাঁ। এখন বলছে যদি কেন্দ্র থেকে ডিস্টেন্স যদি সমান হয় তাহলে জ্যাগুলা সমান হবে, এটা প্রমাণ করো। তাহলে আগে প্রমাণ করতে বলছে তোমার ও ই ইজ ইকাল টু ও এফ, এখন প্রমাণ করতে বলছে যে এ বি ইজ ইকাল টু সিডি। তাহলে যখন আমরা ও ই ইজ ইকাল টু ও এফ প্রমাণ করছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের এ বি এবং সিডি সমান। এখন প্রমাণ করতে বলছে এ বি এবং সিডি, তখন আমরা ধরে নিব হচ্ছে আমাদের ও ই এবং ও এফ কি সমান, এটা ধরে নিয়ে আমরা এটা প্রমাণ করবো, বুঝছো কিনা, জাস্ট উল্টা প্রমাণটা। তো আশা করি বুঝছো, এটাও সেম। 10 স্টার ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে যাওয়া ভালো করে, আশা করি তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা যেহেতু আমি এক্সপ্লেন করে দিয়েছি। আচ্ছা, এরপরে আসো, তাহলে এগুলো দেখে যাবা, হ্যাঁ, এগুলা ইজি, হ্যাঁ, এগুলা স্কিপ করা যাবে না। এরপর এখানে একটা কোশ্চেন আছে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত মাস্ট দেখতে হবে, এটা মাস্ট দেখতে হবে, হ্যাঁ, এটা অ্যান্সার ইম্পর্টেন্ট। এটা কই কই আসতে পারে, এটা ক প্রশ্নে আসতে পারে এবং এসকিউতে আসতে পারে, মাস্ট আসবে, হ্যাঁ, এটা পড়ে যাবা, এটা পড়ে যাবা। তো এখন কথা হচ্ছে এটা কই পাবো, হ্যাঁ, এটা তোমার গাইড থেকে দেখে নিবা, হ্যাঁ, এটা গাইডের আনসার দেওয়া আছে, গাইডে আনসার দেওয়া আছে এগুলার। তো এটা একটু দেখে যাবা। এরপরে যদি দেখি, তো 8.1 থেকে এগুলো দেখবা, 8.1টা বেশি ইম্পর্টেন্ট। 8.1-এ আরও কিছু ম্যাথ আছে, হ্যাঁ, আরও কিছু ম্যাথ তোমাকে পড়তে হবে। এখানে আমরা যদি দেখি যে 1 নাম্বার যে কোশ্চেনটা এখানে কি বলছে, প্রমাণ করো যে দুইটি সমান্তরাল যে এর মধ্যবর্তী সরলরেখা সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যা দ্বয়ের উপর লম্ব। ও, এটা লাগবে না, এটা লাগবে না। তারপরে কোন বৃত্তের এ বি এবং এসি যে দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের উপর সমান কোণ উৎপন্ন করে, সুতরাং এ বি ইজ ইকাল টু এসি, এ বি ইজ ইকাল টু এসি। হ্যাঁ, এটা একটু পড়ে যাবে, এটা পড়ে যাবে, বাট এত ইম্পর্টেন্ট না, পড়ে যাবে, বাট এত ইম্পর্টেন্ট না।
ওটা একবার দেখে যেতে হবে, হ্যাঁ, একবার না দেখে চলে যাইও না। নম্বরটা লাগবে না, 1 নম্বরটা লাগবে না, 2 নম্বরটা একটু দেখে যাইও, 2 নম্বরটা একটু দেখে যাবা, 3 নম্বরটা লাগবে না। এরপরে 4 নম্বরটা, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি যে এ বি অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে প্রমাণ করা যে এসি ইজ ইকুয়াল টু বিডি। বি ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এটাও লাগবে না, 4 নম্বরটাও লাগবে না। তো এখান থেকে 5 নম্বরটা কি বলছে আমাদেরকে, বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশ অপরটির সমান। একটির অংশ দুই অপরটির সমান, এটাও লাগবে না। তো এখান থেকে জাস্ট তোমাকে আমি বলছি যে 2 নম্বরটা দেখতে, আর এখান থেকে 7 নম্বরটা, এখান থেকে এই 7 নম্বরটা ভালো করে দেখে যাবা। এটা যদি তোমাকে বলি, এটা হচ্ছে 20টা স্টার দাও এটার পাশে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা মানে কতবার যে আসছে কল্পনার বাইরে, এটা বিভিন্ন টেস্ট পরীক্ষায় অনেকবার আসছে। হ্যাঁ, টেস্ট পরীক্ষায় অনেকগুলো স্কুলে আসছে, তার পাশাপাশি অনেকগুলা বোর্ডে বিগত 5-10 বছরে এটার জয় জয়কার। হ্যাঁ, তো এটা ভালো করে দেখবা, এটা ভালো করে দেখবা গাইড থেকে। হ্যাঁ, আশা করি বুঝছো। হ্যাঁ, এটা মিস করা যাবে না, এটা মিস করা যাবে না, কপাল ভালো থাকলে এটা চলে আসতে পারে। আর কি এখান থেকে আর কিছু লাগবে না, জাস্ট জাস্ট তোমার বইয়ের সিকিউ গুলো কখনো মিস করা যাবে না। হ্যাঁ, তো বইয়ের যেহেতু সিকিউ একটা আছে, এটা একটু দেখে যাবা, চোখ বুলে যাবা, কারণ বই থেকে আসলে কোনোভাবে মিস করা যাবে না। ঠিক আছে, বইয়ের সিকিউ কখনো মিস, মানে প্র্যাকটিস না, বই সিকিউ অন্তত প্র্যাকটিস না করে যাবা না, এটা প্র্যাকটিস করবা। তো অনুশীলনের মধ্যে 2, 7 এবং 8 এই দুইটা দেখে নিবা, আরগুলা। তো আশা করি বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের 8.1। এখন আমরা চলে যাব হচ্ছে 8.2। তো এখানে আমাদের বৃত্তচাপ নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে আলোচনা করা হয়েছে? বৃত্তচাপ। তো বৃত্তচাপের মধ্যে চাপ 2 ধরনের, একটা হচ্ছে অধিচাপ, একটা হচ্ছে উপচাপ। মানে অধিচাপ মানে হচ্ছে কি মেজর আর্ক, মেজর আর্ক, আর উপচাপ মানে হচ্ছে মাইনর আর্ক। ঠিক আছে, তো মেজর মানে হচ্ছে বড়, আর মাইনর মানে হচ্ছে ছোট। উপচাপটা ছোট হয়, যে চাপটা ছোট হয় ওইটাকে আমরা উপচাপ বলি, যে চাপ বড় হয় এটাকে আমরা অধিচাপ বলি আর কি। ঠিক আছে, অধিচাপ বলি আর কি। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা তাহলে উপচাপ অধিচাপ বুঝছি, দেখবো হচ্ছে বৃত্তস্থ কোণ, যেটাকে আমরা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল বলি। হ্যাঁ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে হচ্ছে, ধরো এখানে কি বলছে, সংজ্ঞাগুলো একটু দেখে যাবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এখানে কি বলছে, বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ এবং বৃত্ত অন্তর্লিখিত কোণ বলা হয়। খেয়াল করো, তুমি যদি এখান থেকে একটা রেখা টানো বৃত্তের যে কোনো একটা বিন্দুর উপরে, তখন এই বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করছে ওইটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। সেমভাবে তুমি একই বিন্দু থেকে যদি কেন্দ্রে একটা রেখা টানো, এখান থেকে একটা টানো, তো এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এটাকে বলা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে তোমার কি কেন্দ্রস্থ কোণ। যেহেতু কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে কেন্দ্রে কোণ উৎপন্ন হলে এটা কেন্দ্রস্থ কোণ বলে। আর যদি তোমার কি হয়, বৃত্তে কোণ, বৃত্তের সাথে কোণ উৎপন্ন হয়, এটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। তো বৃত্তস্থ কোণকে কি বলে, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, আর কেন্দ্রস্থ কোণকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আশা করি কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ বুঝতে পারছো। এগুলো বেসিক, হ্যাঁ, এগুলো এমসিকিউতে প্রচুর আসে, প্রচুর আসে। হ্যাঁ, প্রচুর আসে। আরেকটা যদি কনসেপ্ট দেখায় তোমাকে, ধরো এমসিকিউতে এগুলো পাবা। তুমি ধরো এখান থেকে এখানে, এটা একটা সরল রেখা, এই সরল রেখার উপরে তুমি কি টানছো, একটা বৃত্তস্থ কোণ আঁকছো। হ্যাঁ, তো এটার মান যা হবে, এখান থেকে ধরো তুমি আরেকটা বৃত্তস্থ কোণ আঁকছো, কথার কথা, এই দুইটা কোণ সমান হবে। ধরো তুমি এখান থেকে এখানে আরেকটা কোণ আঁকছো, এই কোণটাও কি হবে, সমান হবে। বুঝছো কিনা? তার মানে কি, একই রেখার উপর থেকে তুমি যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবা, যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবা, সবগুলা কোণ সবসময় সমান থাকবে। এটা আমার মাথায় রাখবে, এমসিকিউ করার সময় কাজে লাগবে। ঠিক আছে, এমসিকিউ করার সময় কাজে লাগবে। আচ্ছা, তো এখন বৃত্তস্থ কোণ বুঝছো, কেন্দ্রস্থ কোণ বুঝছো, সেন্ট্রাল অ্যাঙ্গেল, কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটাকে কি বলে,
কেন্দ্রস্থ কোণ। এখন আসা হচ্ছে উপপাদ্য 20 নম্বর উপপাদ্যটা। 20 নম্বর উপপাদ্যটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার পাশে তুমি 10 স্টার দিয়ে রাখো। বলতে পারো স্যার সব কিছু দেখা দিচ্ছেন, হ্যাঁ এগুলো আসলে ইম্পর্টেন্ট। তুমি কোনোটা বাদ দিয়ে কোনোটা করে যেতে পারবা না, ঠিক আছে? তো এগুলো ইজি, হ্যাঁ এগুলো ওই জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা অনেকেই উপপাদ্য ভয় পাও, যার কারণে আমি ধরে ধরে এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর একই চাপ, চাপ বলতে কি বোঝায়? ধরো তোমার এটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, তার মধ্যে এই দুইটা বিন্দুকে যদি হিসাব করি আমরা, এখান থেকে এই বি থেকে সি পর্যন্ত এটা একটা চাপ, এরপরে এই বি থেকে এই চিপ পর্যন্ত এটা আরেকটা চাপ। এখন এই চাপটা যেহেতু বড়, সুতরাং এটার নাম হচ্ছে কি অধিচাপ বা মেজর আর্ক। আর এটা যেহেতু ছোট, সুতরাং এটাকে বলা হচ্ছে উপচাপ, হ্যাঁ, বা মাইনর আর্ক, বা কি মাইনর আর্ক। আশা করি বুঝতে পারছো আর কি। হ্যাঁ, তো তাহলে এখন তুমি যদি এই চাপের সাপেক্ষে চিন্তা করো, হ্যাঁ এটা একটা যদি চিন্তা করি, এই বিসি চাপ এটা একটা উপচাপ, তো এই চাপের সাপেক্ষে এই চাপ থেকে যদি তুমি এই বৃত্তের উপরে কি টানো, একটা কোণ তৈরি করো, বৃত্তস্থ কোণ, এবং এই সেম চাপ থেকে যদি তুমি কি করো একটা কেন্দ্রস্থ কোণ আঁকো, তখন এই বৃত্তস্থ কোণের পরিমাণ যা হবে তার থেকে এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ তার দ্বিগুণ হবে। বুঝছো কিনা? মানে ধরো আমি যদি বলি বৃত্তস্থ কোণ এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই অ্যাঙ্গেলের মান ধরো হচ্ছে 30 ডিগ্রি, কথার কথা। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে অবশ্যই তার দ্বিগুণ হবে, মানে এটা 60 ডিগ্রি হবে। বুঝতে পারছো? তো এখানে তোমাকে এটাই প্রমাণ করতে বলছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? এখন তার উল্টাটা আসতে পারে, এটা আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, এটা যদি খেয়াল করো, আমরা যদি আবার দেখি, এই বৃত্তস্থ কোণ যদি এই কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সুতরাং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। হ্যাঁ, কমন সেন্স। আশা করি বুঝতে পারছো। দেখুন এটাই প্রমাণটা কিভাবে করছে। ধাপ অনেকে বলছে আমাদেরকে ও এ ও বি, তাহলে এ ও বি এটা একটা ত্রিভুজ না? খেয়াল করো তো, এ ও বি এটা একটা কি ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের খেয়াল করো এই বি ও ডি, বি ও ডি কোনটা খেয়াল করো, এই বি ও ডি এটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল। তাহলে এই বি ও ডি সমান কি লেখা যায়? বি ও ডি সমান লেখা যায় হচ্ছে তোমার বি এ ডি বা ও, এই কথা, আর হচ্ছে আমাদের এ বি ও, এই এই দুইটা কোণের যোগফল হচ্ছে কি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে আমরা এই কোণের সমান। হ্যাঁ, বিওডি এ কোণের সমান। কেন কোত্থেকে লিখছে এটা? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। বুঝছো? হ্যাঁ, একটি ত্রিভুজ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এটা হচ্ছে আমাদের এই উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এরপরে আমরা যদি দেখি আমাদের এ ও বি, এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের খেয়াল করো, এ ও বি এর ক্ষেত্রে ওই ও এ সমান ও বি। কেমনে লিখতে পারছি? এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ। এরপরে আমরা এরপর লিখছি হচ্ছে কি বি এ ও, বি এ ও ইজিক্যাল টু কি হবে? এ বি ও। যেহেতু খেয়াল করো, যেহেতু এই দুইটা বাহু সমান, কোনটা? ধরো আমি তোমাকে যদি বলি, ধরো তোমার কাছে একটা দ্বিবাহু ত্রিভুজ আছে, দ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটা যদি দ্বিবাহু ত্রিভুজ হয়, তো আমি বললাম যে এই বাহু এবং এই বাহু সমান, তাহলে কি সবসময় মাথায় রাখবা যে বাহু সমান, যে দুটি বাহু সমান তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই বাহুর ঠিক বিপরীত কোণ কোনটা? এটা না? এবং এই বাহুর ঠিক বিপরীত কোণ কোনটা? এটা। তার মানে এই দুইটা কোণ অলওয়েজ সমান হবে। বুঝছো কিনা? আচ্ছা, এখন ধরো আমি তোমাকে একটা সমবাহু ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে ধরো একটা সমবাহু ত্রিভুজ, মানে এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তার মানে কি সমবাহু ত্রিভুজের যেহেতু সবগুলা বাহু সমান, সুতরাং তাদের কোণগুলো কি হবে? অলওয়েজ সমান হবে। বুঝছো কিনা? সেম ভাবে যেহেতু আমাদের এখানে ও থেকে এ পর্যন্ত এই বাহুটা এবং ও থেকে বি পর্যন্ত এই বাহুটা, এই দুটো বাহু যেহেতু সমান, তাদের ঠিক বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে।
তাহলে খেয়াল করো এই ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, আর ও বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে এই দুইটা কোণ আমাদের সমান হবে। তো ওই কনসেপ্ট অনুযায়ী আমাদের এখানে লিখতে হচ্ছে এই দুইটা কোণ সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি কি হয়? সমান হয়। বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। এখন ধাপ 1 এবং ধাপ 2 থেকে ওরা লিখতে পারতেছে যে কি বি ও ডি, বি ও ডি ইজ ইকুয়াল টু 2 বি এ ও। এটা কোত্থেকে লিখছে? ধাপ 1-এ আমরা খেয়াল করে কি লিখছি? বি ও ডি ইজ ইকুয়াল টু বি এ ও প্লাস এ বি ও। তাহলে আবার বি এ ও এই কোণ সমান আমরা আবার লিখছি কি এ বি ও। তাহলে এটাকে রিপ্লেস করে তুমি এ বি ও লিখে যেতে পারবা না? পারবা। তাহলে এখানেও এ বি ও, এখানেও এ বি ও। তাহলে সেম সেম জিনিস যদি থাকে তাহলে কি হবে? যোগ হবে। তাহলে তুমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারো, অথবা চাইলে এটাকেও রিপ্লেস করতে পারো। তোমরা এটাকে রিপ্লেস করছে, ঠিক আছে? তো এখানে লিখছে হচ্ছে 2 বি এ ও কোণ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। সেম একইভাবে আমরা আমরা প্রথমে কাজ করছি এ ও বি এ ত্রিভুজ নিয়ে। এখন তুমি যদি একইভাবে এ ও সি ত্রিভুজ নিয়ে কাজ করো সেমভাবে, তাহলে তুমি কি প্রমাণ করতে পারবা? কি তুমি প্রমাণ করতে পারবা সি ও ডি কোণ, মানে এ কোণ সমান এ কোণ, যে কথা তোমার সি এ ও কোণ মানে এ কোণ একই কথা, মানে তার দ্বিগুণ হবে, ঠিক আছে? তার দ্বিগুণ হবে, ঠিক আছে? তো বুঝতে পারছো আশা করি। তাহলে এখন ধাপ 3 এবং ধাপ 4 এই দুইটা যদি আমরা দেখি, আমাদেরকে বলছে যে ধাপ 3 সেটা, আচ্ছা, তাহলে ধাপ 3 এবং ধাপ 4 এই দুইটার মধ্যে তোমাকে বলছে যে আমরা এখানে পাইছি বি ও ডি এবং এখানে পাইছি সি ও ডি। তাহলে এই দুটোকে জাস্ট যোগ করে দিছে, জাস্ট কি করে দিছে? যোগ করছে। তাহলে যোগ করলে এখানে কি হবে? 2 বি এ ও প্লাস 2 সি এ ও। তাহলে তুমি এখান থেকে 2টা কমন নিয়ে নাও, এখানে 2 আছে, এখানে 2 আছে, কমন নিয়ে নাও। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে বি এ ও প্লাস কোণ সি এ ও। খেয়াল করো, বি এ ও তার মানে এই অ্যাঙ্গেলটা, এবং সি এ ও তার মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি? এই দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি বি এ সি না? তার মানে এই দুইটা যোগ করে লেখা যে কথা আমরা বি এ সি কোণ লিখে কি একই কথা না? একই কথা। তো এটাই লিখছে, বুঝছো কিনা? এখন যে খেয়াল করো, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে খেয়াল, কেন্দ্রস্থ কোণ মানে কি? কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে এ বি ও সি, আর বৃত্তস্থ কোণ কি? বি এ সি। তাহলে কেন্দ্রস্থ কোণ বি ও সি এটা হচ্ছে দ্বিগুণ কার? বি এ সি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। তো এটা আসবে পরীক্ষায়, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করা যাবে না। বারবার লিখবা, বারবার বুঝে, চিত্রটা আগে বারবার বুঝে বুঝে লিখবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হুম, উপপাদ্যগুলোতে একটু সময় দিতে হবে, হ্যাঁ, সময় না দিলে তুমি হবে না, দিতে হবে। তো সেমভাবে তোমাকে আরেকটা বলছে যে অন্যভাবে বলা যায়, অন্যভাবে কি বলা যায়? অন্যভাবে বলা যায় যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, সেমভাবে প্রমাণ করবা, জাস্ট ওইখানে এই টুটাকে পাশে পাড়ে দিলে হাফ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি ওইটা পারবা। হ্যাঁ, সেমভাবে জাস্ট ওই টুটাকে পাশে পাড়ে দিলে হাফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা দেখবো উপপাদ্য 21, বৃত্তের একক চাপের পতন মান কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, এটা লাগবে না, 21 নাম্বারটা লাগবে না, 21 নাম্বারটা কি লাগবে না, এটা বাদ, দেখার দরকার নেই। আচ্ছা, এরপরে আসো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা এসকিউর জন্য। হ্যাঁ, এটা এসকিউর জন্য এবং ক প্রশ্নের জন্য, ঠিক আছে? এসকিউ এবং ক প্রশ্নের জন্য এটা দেখে যাবা, এসকিউ এবং ক প্রশ্নের জন্য এটা দেখে যাবা। তো আশা করি বুঝতে পারছো আর কি, আশা করি বুঝতে পারছো। তো তাহলে 8.2 অনুশীলনীতে যদি দেখি, অনুশীলনীতে আমার ইম্পর্টেন্ট কিছু নাই, তার মধ্যেও 1 নাম্বারটা দেখে যাবা। হ্যাঁ, এটা 1 নাম্বারটা দেখে যাবা, আর এখান থেকে এটা একটু দেখে যাবে। হ্যাঁ, এটা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসছে অনেকবার, এই দুইটা অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক আছে? এই দুইটা অনেকবার আসছে। আর মাস্ট সিকিউটা
বইয়ের সিকিউ অবশ্যই দেখবা, বইয়ের সিকিউ অবশ্যই দেখবা। হ্যাঁ, বইয়ের সিকিউ দেখবা। আর তুমি যদি এই বইয়ের সিকিউটা দেখো, খেয়াল করো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা হুবহু সেম, তার মানে তুমি এটা করলে তোমার এই সিকিউটা করা লাগতেছে না। তারপরে দেখে যাবা। আর একটু আগে যেটা আমরা প্রমাণ করলাম যে এই কেন্দ্রস্থ বৃত্তস্থ এই কেন্দ্রস্থ কোণ তোমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, আমরা প্রমাণ করছি হচ্ছে কি দ্বিগুণ, মানে তোমার আহ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করছি। কিন্তু অর্ধেকেরটা তোমার পরীক্ষায় মানে অনুশীলনীতে অলরেডি দেওয়া আছে, এটা পড়ে ফেলবা। ঠিক আছে, এটা পড়ে ফেলবা। তো আশা করি বুঝতে পারছো কি পড়তে হবে। তার মানে এখান থেকে আছে 4-5টা কোশ্চেন, তার মধ্যে তুমি 1, 2, 4 পড়বা। তার মধ্যে 1 পড়লে তোমার এখানে এই 3 নাম্বারটা পড়া হয়ে যাবে। আর তুমি এই খ নাম্বারটা অলরেডি পড়ে ফেলছো, যেহেতু আমরা ওই কোশ্চেনটা সলভ করে দিছি। হ্যাঁ, তোমার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার উল্টাটা, তার উল্টাটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, তো আশা করি এটা দুটো অলরেডি পড়া হয়ে গেছে আর কি। তো এটা একটু আলাদা করে দেখে নিবা, এটা পরীক্ষায় আসছে অনেকবার, এটা পরীক্ষায় অনেকবার আসছে। তো একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসা হচ্ছে, আমরা যদি এরপরে যাই 8.3 উপপাদ্য 23, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্কিপ করার মতো না, এটা অনেকবার আসছে পরীক্ষায়, স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখে যাবা। আসো এটা যদি একটু দেখাই দিই, যেহেতু ইম্পর্টেন্ট। কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। বৃত্তে অন্তর্লিখিত দুইটি চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণে, তাহলে এই কোণটা যদি হয় তার বিপরীত কোণ কোনটা? হ্যাঁ, ধরো এ বি সি যদি হয়, তার বিপরীত কোণ হচ্ছে এ ডি সি। তার মানে এই দুইটার যোগফল সবসময় 2 সমকোণ, মানে 180 ডিগ্রি হবে। বুঝছো কিনা? বা তুমি যদি ধরো এই কোণটা, হ্যাঁ, বি এ ডি এবং বি সি ডি, এই দুইটার যোগফল 180 ডিগ্রি হবে। হ্যাঁ, তো এটাই প্রমাণ করতে হবে আর কি, এটাই প্রমাণ করতে হবে। আর এখানে প্রমাণটা দেখবা, আর এই কথাগুলো, যে কথাগুলো এখানে বলছে, এগুলো মাথা রাখতে হবে। হ্যাঁ, এগুলো মাথা রাখলে তোমার এমসিকিউ তুমি পারবা, এমসিকিউ তুমি পারবা। অনেক সময় শর্ট কোশ্চেন এগুলা সিস্টেমেটিক্যালি ম্যাথ আকারে দিয়ে যেতে পারো, তখন তোমাকে এই কনসেপ্টগুলো ইউজ করে করে তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল বের করতে হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল বের করতে হতে পারে। ধরো তোমাকে একটা এমসিকিউ আসলো, ধরো তোমাকে বললো যে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, তোমাকে বললো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা এই তোমাকে যদি বল এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে এখানে ধরো এক্স, তাহলে এক্স এর মান কত হবে? হ্যাঁ, তাহলে কি বলছে এখানে, যে দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, তার মানে এই দুইটার যোগফল সবসময় 2 সমকোণ, তার মানে 30 প্লাস এক্স, এই দুটোকে যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এক্স এর মান কত হবে? 180 মাইনাস 30। বুঝছো কিনা? তো এখান থেকে তুমি 30 বিয়োগ করলে 150, তার মানে এক্স এর মান 150। এরকম করে করে এমসিকিউ গুলো আসতে পারে, এরকম করে করে এমসিকিউ গুলো আসতে পারে আর কি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো আর কি। তো এখন যদি দেখি, ধাপ মানে কি বলছে, একই চাপ এ ডি সি। হ্যাঁ, আমরা এ ডি সি এই চাপটা নিব, এই চাপটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই চাপটা নিয়ে কাজ করব। তাহলে এই চাপ যদি নিয়ে কাজ করি, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এই চাপের, খেয়াল করো, তুমি যেদিকে চাপ নিবা তার বিপরীতটা হবে তোমার কেন্দ্রস্থ কোণ, আর এটা হবে তার বৃত্তস্থ কোণ। আর তুমি যদি চাপ এ বি সি নিতে, তাহলে কেন্দ্রস্থ কোণ হতো এটা, আর বৃত্তস্থ কোণ হতো এটা। বুঝছো? হ্যাঁ, এখন এডিসি যেহেতু চাপ নিই, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এ ও সি কোণ। হ্যাঁ, তার মধ্যে আমরা তারপর এ ও সি কোণ, আর হচ্ছে বৃত্তস্থ কোণ কি এ বি সি কোণ। বৃত্তস্থ কোণ কোনটি? এ বি সি কোণ। তো তোমাকে এখানে লিখতে হচ্ছে কি একই বৃত্তের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, মানে একটু আগে যে প্রমাণগুলো করে আসছি আর কি 8.2-তে, ওইগুলো ইউজ করে তোমাকে প্রমাণটা করতে হবে। তাহলে এডি চাপের উপর তুমি নিছো, তো এডি চাপের প্রথমে এডি চাপ নিছো, দেন এখান থেকে তোমার যে উপপাদ্যটা জাস্ট লিখে ফেলছো, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপর তুমি চাপ নিব হচ্ছে কি এ বি সি, চাপ নিব হচ্ছে এ বি সি, তখন হচ্ছে আবার সেমভাবে লিখবা এ ও সি ইজ ইকাল টু 2 এডিসি। হ্যাঁ, তখন এই দুটাকে জাস্ট যোগ করে দিবা, এই দুটাকে জাস্ট যোগ করে দিবা, তো এখান থেকে তোমার প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, একেবারে ইজি, একেবারে ইজি। তুমি আগের প্রমাণগুলো দেখো না, একেবারে ইজি। এটা এটা কোনো খুব একটা মানে আন্ডারে পড়ে না। হ্যাঁ, তুমি একবার ভালো করে দেখলে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে যদি আমরা দেখি, তো এটা আসে না। হ্যাঁ, এটা স্কিপ করতে পারো, এটা আসে না। তো এখান থেকে আমি শুধু একটাই জায়গায় দিছি, যে তোমার উপপাদ্য
23 এটা ভালো করে পড়লে হবে, এটা ভালো করে পড়ে যাবা, এটা ভালো করে পড়লে হবে। আর এখান থেকে 8.3 থেকে আমাদের আর আহামরি কিছু করতে হবে না। আচ্ছা, এখান থেকে তুমি এই সিকিউটা দেখে যাবে। আগে বলছি যে বই সিকিউ ওখানে বাদ দেওয়া যাবে না, বই সিকিউ তার মধ্যে এটা অলরেডি করে ফেলছো। দুই সমকোণ যে কত 180 ডিগ্রি একই কথা, দুই সমকোণ যে কত 180 ডিগ্রি একই কথা। হ্যাঁ, তো এরপরে প্রমাণ করো যে এ বি এবং বিসি সমান। এটা একটু দেখে নিবা, হ্যাঁ এটা একটু দেখে নিবা। তারপর হ্যাঁ, তো এখান থেকে অনুশীলনী তো আর কিছু করতে হবে না। তো এটা একটু দেখবা, এই 3 নম্বর কোশ্চেনটা যেটা, এটা একটু জাস্ট দেখে যাবা, জাস্ট দেখে যাবা। আমারই ইম্পর্টেন্ট না, আমারই ইম্পর্টেন্ট না। তো এই গেল আমাদের 8.3। 8.3 থেকে জাস্ট তোমাকে পদ্য একটা এবং অনুশীলনী থেকে একটা সিকিউ দেখাইছি, এগুলো দেখে যাবা। এগুলো পড়তে হবে না, আর এগুলো পড়তে হবে না। এরপরে যদি দেখি উপপাদ্য 25, বৃত্তের যে কোনো অঙ্কিত যে পরস্পর লম্ব, এটা আসতে পারে, এটা এসকিউতে আসতে পারে, এটা এসকিউতে আসতে পারে, এসকিউ অথবা ক প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, এটা একটু পড়ে যাবে, এটা একটু পড়ে যাবা, এটা একটু পড়ে যাবা। তারপর আমাদের এই তো, হ্যাঁ এটার মধ্যে 2 স্টার দাও মাস্ট, হয়তো বা তোমার কপাল ভালো থাকলে এটা চলে আসবে। কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ মানে ধর এটা একটা বৃত্ত, আর তার বাইরে তুমি একটা কি বিন্দু দিচ্ছ, এই বিন্দু থেকে তুমি তার উপরে যদি একটা ট্যানজেন্ট আঁকো, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক আঁকো, যেখানে তাকে ভিতরেকে স্পর্শ করবে, তখন তুমি এই কেন্দ্র থেকে যদি এই বিন্দুগুলোকে যোগ করো, এদের যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো অবশ্যই সমান হবে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে যে এই পি থেকে পি এ এবং পিবি সমান, এই দুটা প্রমাণ করতে বলছে, বুঝছো কিনা? এই দুটা জাস্ট প্রমাণ করতে বলছে। তো এখন তুমি এখান থেকে প্রমাণ করো, তাহলে 1 নম্বর ধাপে কি লিখবা? লিখবো হচ্ছে পি এ স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং পি এ লম্ব ও এ, পি এর উপর ও এ হচ্ছে কি লম্ব টানছ, সেম ভাবে পিবি এর উপর ও বি কি লম্ব টানছ। তো আশা করি বুঝছো। তাহলে এখানে কি হচ্ছে, পি এ ও এটা এক সমকোণ, মানে এটা এটা 90 ডিগ্রি, সেম ভাবে এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং এই দুটি ত্রিভুজ হচ্ছে কি পি ও এ, এটা একটা ত্রিভুজ, পি বি ও এটা একটা এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, যেহেতু একটি কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে যদি খেয়াল করো আমাদের ধাপ 2তে বলছে কি, যেহেতু এই ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ, সুতরাং তাদের অতিভুজ, হ্যাঁ খেয়াল করো এটা হচ্ছে তাদের সমকোণী বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। তাহলে এপিও এই ত্রিভুজের ক্ষেত্রে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে উভয় ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু সেম, তার মানে এটাকে বলা হচ্ছে কি তোমার এই সাধারণ বাহু বলা, এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারি পি ওপি সমান ওপি বা পিও সমান পিও। হ্যাঁ, এরপরে আমরা এই ওবি সমান ও এ লিখতে পারি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু দুইটি ত্রিভুজের দুটি বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান, তাহলে এই ত্রিভুজগুলো কি হবে, সর্বসম। যেহেতু এই ত্রিভুজগুলো সর্বসম, সুতরাং আমাদের তার অপর দুই বাহুও কি হবে, সমান হবে। জাস্ট সিম্পল একটা প্রমাণ ছিল, সিম্পল একটা প্রমাণ ছিল, বাট পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার মতো। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছো। তো তোমাকে সেম ভাবে এটাও প্রমাণ করতে বলতে পারে, হ্যাঁ সেম ভাবে তোমাকে এর একটু দেখাই দিই। সেম ভাবে তোমাকে বললো যে এই দুইটা সমান, পি এ এবং পিবি সমান, প্রমাণ করো যে ও বি এবং ও এ সমান। হ্যাঁ, এই দুইটা প্রমাণ করো। তখন তুমি সেম উল্টা কাজটা করবে, তখন বলবা যে যেহেতু পিও সমান এবং পিবি এবং পি তোমার পিবি এবং পি এ সমান, তো এটা সমান লিখার পরে তোমার এই উপপাদ্যটা যে শিখছো, এখানে উপরে যে কথাটা লেখা আছে, খেয়াল করো উপরে যে কথাটা এখানে লেখা আছে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব সমান, এই কথাটা সাইড নোট আকারে লিখে দিবা। লিখে দিয়ে তখন তুমি লিখবা কি, তুমি লিখবো হচ্ছে এই পিভি এবং পি এ দুইটা হচ্ছে সমান, তারপরে এই ওপি এবং ওপি সমান, কারণ সাধারণ বাহু, যেহেতু এই দুইটা বাহু সমান, সুতরাং এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে যেহেতু সর্বসম, তাদের অপর বাহু কী হবে, সমান হবে। জাস্ট এতটুকু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। কঠিন না, হ্যাঁ কঠিন না, ইজি, জাস্ট ইজি। প্যারা নাই, হ্যাঁ প্যারা নিও না, জাস্ট চিল। শুধু পড়তে হবে, জাস্ট পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, আর কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই।
তো এখন এরপরে যদি আমরা একটু দেখি ওপি লম্ব দ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক ক্ষুদ্রতর ভেতরে করে সম্পূরক। এখান থেকে একটু ইম্পর্টেন্ট একটা বইয়ের সিকিউগুলো বাদ দেওয়া যাবে না, আবারও বলতেছি বইয়ের সিকিউ কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এগুলো এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা, এটা চলে আসতে পারে। তো বইয়ের সিকিউ বাদ দেওয়া যাবে না, বইয়ের সিকিউ বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো এখান থেকে 5 নম্বরটা দিলাম। আর একটা ইম্পর্টেন্ট এখানে আছে, 4 না 2 না, তো স্পর্শবিন্দু সমদ্বিখণ্ডক এখান থেকে তোমার এই 1 নাম্বার 1 এবং 2, 1 এবং 2 এদের জাস্ট দেখে যাবা। হ্যাঁ, জাস্ট দেখে যাবা। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষায় আসছে আর কি, মাঝে মাঝে পরীক্ষায় আসছে। আর এগুলো জাস্ট দেখে যাবা। তাহলে খেয়াল করো, যেগুলোতে আমি স্টার মার্কিং করছি এগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এই হলো তোমার উপপাদ্য। যতটুকু বলছি এতটুকুর মধ্যে তুমি বরাবর একটা সিকিউ পেয়ে যাবা এখান থেকে। এবং খেয়াল করো, আমি আবার বলতেছি, যতটুকু বলছি এতক্ষণ ধরে 8.1 থেকে শুরু করে 8.4 পর্যন্ত, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা। মানে তোমার এখান থেকে 10 মার্কস তুমি মানে ইজিলি বের করে নিয়ে আসতে পারো, যেগুলো বলছি এবং এক্সপ্লেন করে দিয়েছি এগুলোর মধ্যে থেকে, ঠিক আছে। আর যেগুলো উপপাদ্যগুলো ছিল এগুলো তো আমি এক্সপ্লেন করেই দিলাম। আর যেগুলো অনুশীলনীতে আছে এগুলো জাস্ট তোমার নিজ দায়িত্বে করে নিবা, ঠিক আছে, নিজ দায়িত্বে করে নিবা। সেম ওইগুলোর সাথেই সেম কনসেপ্টে আগাবা আর কি। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে তোমার বইয়ে দেওয়া আছে এবং তাদের বিপরীতগুলো আমি বলছি যেগুলো দেখে যাবা, এগুলো জাস্ট দেখে যাবা। কারণ তোমার পরীক্ষা যদি উল্টায় দেয় তাহলে তোমাকে যদি প্র্যাকটিস করে না না যাও তাহলে কিন্তু তুমি মিলাতে পারবে না। আর এখান থেকে তোমার এমসিকিউ পাবা কমপক্ষে ধরো 4 থেকে 5টা। আচ্ছা, আমি ধরলাম 4টা। হ্যাঁ, আর এসকিউ পাবা হচ্ছে তোমার 2টা। তাহলে এসকিউ 2টা, তোমার এই 2টা মিলে কত, 4 নাম্বার, 4 নাম্বার 8 নাম্বার। তার মানে তুমি 18 নাম্বার এই অধ্যায়, যদি এই একটা অধ্যায় পড়ো তুমি এখান থেকে 18 নাম্বার নিয়ে আসতে পারবা। বুঝছো কিনা? 18 নাম্বার তুমি নিয়ে আসতে পারবা। তো এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। হ্যাঁ, তো আমার মানে সাজেশন থাকবে, যদি তুমি এটা আগে একটুও পড়ে থাকো এবং এখন যদি সময় আছে তোমার, মানে সম্পাদ্য থেকে এটা তোমার জন্য বেস্ট হবে। হ্যাঁ, কারণ কি হচ্ছে, তোমার সম্পাদ্যের মধ্যে তোমাদের অনেক সময় চিত্র আঁকতে গিয়ে টাইম নষ্ট হয় এবং চিত্র আঁকতে গিয়ে অনেক সময় তোমরা মিলাতে পারো না। হ্যাঁ, তো এর থেকে মানে বেটার হয় যদি এই অধ্যায়টা আগে একটুও পড়ে থাকো এবং যেগুলো বলছি এগুলো যদি জাস্ট মানে মুখস্থ করে চলে যাও তাহলেও এনাফ, ঠিক আছে। এর বাইরে থেকে আসবে না, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে। যেগুলো বলছি জাস্ট এগুলোই করে যাও, দেখবে যে 100% কমন পেয়ে গেছো। হ্যাঁ, তো এতটুকুই। আর বৃত্তের পরে কিছু তোমার সম্পাদ্য দেওয়া আছে, সম্পাদ্যগুলো হচ্ছে তোমার সপ্তম অধ্যায়ের সাথে কম্পেয়ার করে আসতে পারে। তো ওই সম্পাদ্যগুলো জাস্ট দেখে যাওয়া, তার মধ্যে যদি কয়েকটা দাগাই দিই। হ্যাঁ, তো তুমি এখান থেকে এটা এটা একটু দেখে যাবা, সম্পাদ্য 8 নম্বরটা একটু দেখে যাবা। তারপরে তোমার সম্পাদ্য 8 নম্বরটা দেখে যাবা। এরপরে কিভাবে পরিবৃত্ত আঁকতে হয়। হ্যাঁ, কিভাবে পরিবৃত্ত মানে পরিবৃত্ত আঁকার ক্ষেত্রে তোমাদের অনেক সময় প্রবলেম হয় কি, তোমরা হচ্ছে মিলাতে পারো না, তোমরা অনেক সময় মিলাতে পারো না। তো তোমাদের একটা মানে মানে টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে চোরের টেকনিক বা চোরা টেকনিক, ঠিক আছে। তুমি আগে বৃত্ত আগে ফেলবা, দেন ত্রিভুজটা আগে ফেলবা। আঁকার পরে ওই ত্রিভুজটাকে জাস্ট তুমি 2 ভাগ করে দিবা, মানে এটাকে সমদ্বিখণ্ডিত করে দিবা। হ্যাঁ, বুঝছো কিনা? তুমি যদি আগে ত্রিভুজ আঁকো এরপরে সমদ্বিখণ্ডিত করো, মেইন নিয়মে যদি তুমি বৃত্ত আঁকতে যাও জীবনে মিলাতে পারবে না, জীবনে মিলাতে পারবে না। হয় এটা এখানে চলে আসবে, নাহলে এটা বাইরে চলে যাবে। হ্যাঁ, মিলাতে পারবে না। তো তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে আগে বৃত্ত আগে ফেলবো, দেন আমরা ত্রিভুজটা আঁকবো। এরপরে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ দিয়ে তুমি এগুলাকে কি করে দিবা, সমদ্বিখণ্ডিত করে দিবা। বুঝছো কিনা? হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করি স্যারকে বোঝাবে যে আমি মেন নিয়মে আসছি। কিন্তু তুমি ব্যাখ্যা করবা, আবার তুমি ব্যাখ্যা করবা প্রথমে যে কি, তুমি ব্যাখ্যা করার সময় বলবা যে আমি প্রথমে ত্রিভুজ আঁকছি, এরপরে এটার বাহুটাকে 2 ভাগ করছি, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি, যেন তার যে বিন্দু ছেদ করছে ওইটাকে কেন্দ্র করে আমি বৃত্তটা আঁকছি। ব্যাখ্যা কিন্তু তোমার মেন নিয়মে করতে হয়, বাট আঁকার সময় চোরা বুদ্ধিটা অ্যাপ্লাই করবা। হ্যাঁ, তো এটা হচ্ছে টেকনিক। আচ্ছা, তো এরপরে তো পরিবৃত্ত আশা করি আঁকতে পারবা, প্র্যাকটিস করবা আর কি।
তো এরপরে সেমভাবে পরিবৃত্তর মধ্যে আরেকটা ভ্যারিয়েশন আসতে পারে, তোমাকে বলে দিতে পারে তুমি কোন ধরনের পরিবৃত্ত আঁকবা। তার মানে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে আঁকতে পারে, স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলতে পারে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলতে পারে। তো সব ধরনের কি বলে, সব ধরনের তোমার কম্বিনেশনগুলো প্র্যাকটিস করে যাওয়া, সব ধরনের কম্বিনেশন প্র্যাকটিস করে যাওয়া, যদি তোমার টার্গেট থাকে তুমি সম্পাদ্য আনসার করবে আর কি। আর যদি টার্গেট থাকে না তুমি ত্রিভুজ থেকে মাত্র একটা আনসার করবে, তাহলে আমার সাজেশন থাকবে তুমি এই উপপাদ্যগুলো দেখে চলে যাও। উপপাদ্যগুলো দেখে হয়তো বা তোমরা যারা পড়ো না তাদের জন্য কঠিন লাগে, কিন্তু এগুলো আসলে ইজি, আসলে ইজি। হুম, আসলে এগুলো ইজি। তো এরপরে অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তটা একটু দেখে যাবো। অন্তর্বৃত্ত বলতে ত্রিভুজের তোমার মাঝখানে হচ্ছে আমাদের কি থাকবে, ত্রিভুজের মাঝখানে হচ্ছে আমাদের বৃত্ত থাকবে। হ্যাঁ, তো এখানেও তুমি কি অ্যাপ্লাই করবা, সোরাবর্তী অ্যাপ্লাই করবা। কিভাবে সোরাবর্তী অ্যাপ্লাই করবা, তুমি আগে ত্রিভুজটা আগে আগে বৃত্তটা আগে ফেলবা, বৃত্ত আঁকার পরে তুমি ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ আঁকার পরে তোমার যে যে কাজ, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবা, এরপরে এখানে বসাবা। এখানে বসায় তুমি কি করবা, আহ, এখান থেকে একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবা, এখান থেকে এখানে নিবা, এখান থেকে এখানে নিবা, বৃত্তচাপ আঁকবা, দেন এই দুটাকে যোগ করে দিবা। বুঝছো কিনা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। তোমার তো এই দুটা হচ্ছে চোরা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, নাহলে তুমি মিলাতে পারবে না। পরীক্ষা তুমি একটু করে দেখিও, যদি বিশেষ না হয় তুমি মিলাতে পারবে না। হ্যাঁ, তো এই চোরা বুদ্ধিগুলা আঁকার সময় যেভাবে আঁকছো, কিন্তু ব্যাখ্যা করার সময় অবশ্যই বইয়ের নিয়মে ব্যাখ্যা করবা, ঠিক আছে? বইয়ের নিয়মে ব্যাখ্যা করবা। আশা করি বুঝতে পারছো। সেমভাবে তোমাকে বহির্বৃত্ত আঁকতে বলতে পারে, তাহলে কি বলছি, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, যে কোনো একটা চলে আসবে, যে কোনো একটা চলে আসবে। হ্যাঁ, তো দেখে যাওয়া। তো এই হচ্ছে আমাদের বৃত্ত। তো বৃত্ত একেবারে ইজি। হ্যাঁ, বৃত্ত নিয়ে কোনো পেন নেওয়ার কোনো দরকার নাই। বৃত্ত নিয়ে কোনো পেন নেওয়ার দরকার নাই। বৃত্তের মতো ইজি আর কোনো কিছু নাই। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস মেক্সিমাম পারফেক্ট। এখান থেকে 12 নম্বর সিকিউর একটু দেখে যাই। হ্যাঁ, এটা সম্পাদ্য না, এটা উপপাদ্য। তো এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এগুলা কিন্তু ওই তোমার যেগুলো টাকা দিছে এগুলোর মধ্যে পড়ে গেছে, তারপরেও একটু দেখে যাবে। হ্যাঁ, এটা একটু দেখে যাবে আলাদা করে। হ্যাঁ, এটা একটু আলাদা করে দেখে যাবে, মনে থাকবে। তারপর হ্যাঁ, এই তো। তো এই হচ্ছে আমাদের তোমার বইয়ের পিছনে কিছু খেয়াল করা, বইয়ের পিছনে কিছু সংক্ষিপ্ত দেওয়া আছে হ্যাঁ প্র্যাকটিসের জন্য, তো এগুলো একটু দেখে যাইও, এগুলোর মধ্যে চলে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে আলোচনা। তো আশা করি বুঝতে পারছো। যেগুলো আবার বলতে, যেগুলো স্টার দিছে, হ্যাঁ স্টার দেওয়া, এগুলো মাস্ট একেবারে মুখস্থ। হ্যাঁ, মুখস্থ থাকতে হবে। আর যেগুলা ঢাকায় মানে একবার টাচও করি নাই আমি, তার মানে তোমার এগুলো টাচ করার দরকার না, তুমি এগুলো দিয়ে তাকানোর দরকার নাই, ঠিক আছে? তুমি ভুলে যাও এরকম কোনো ম্যাথ আছে। আর যেগুলো আমি বলছি যে তোমাকে করতে হবে, তার মানে এগুলা মানে ফিফটি ফিফটি, ফিফটি ফিফটি চলে আসতে পারে, ফিফটি ফিফটি চলে আসতে পারে। তো আশা করি বুঝছো। এই হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে আলোচনা। এরপরে আমরা নেক্সট কোন অধ্যায় নিয়ে তোমার বুঝতেছো না যে কিভাবে আগাবো, এটা নিয়ে বলবা, ইনশাআল্লাহ এক্সপ্লেন করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।